অন্তিম শয়নে অকুতোভয় নুসরাত, দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার, তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপ করবে আদালত। ৫৪ নদীর পানির হিস্সা আদায়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে বললেন প্রধানমন্ত্রী, জলাধার সংরক্ষণের নির্দেশ। শেষ হলো লোকসভা নির্বাচনের প্রথম ধাপ, ১৮ রাজ্যের ৯১ আসনে ভোট, সহিংসতায় অন্ধ্রপ্রদেশে একজনের মৃত্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯:২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। অন্যায়ের কাছে মাথা নত না করলেও মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হারল ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত। বাদ আসর সোনাগাজীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। টানা ৫ দিন অসহনীয় মৃত্যু যন্ত্রণা সয়ে হার মানে অকুতোভয় মেয়েটি। চিকিৎসকদের প্রাণান্তকর চেষ্টা আর দেশবাসীর আকুল প্রার্থনা ধরে রাখতে পারেনি নুসরাতকে। ফেনী প্রতিনিধি নজরুল ইসলামের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। আমি লড়ব শেষ নিঃশ্বাস পর্যন্ত। সহপাঠীদের কাছে শেষ লেখা চিঠির কথা অক্ষরে অক্ষরে পালন করে চলে গেল নুসরাত জাহান রাফি। পোড়াদেহের যন্ত্রণা নিয়ে লড়াই করে পৃথিবী ছাড়ল প্রতিবাদী নুসরাত। শূন্য হয়ে পড়ে আছে পড়ার টেবিল, পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছে সহপাঠীরা, শুধু নেই নুসরাত। বাবা মায়ের বুক খালি করে ওপারে পাড়ি দিয়েছে আদরের সন্তান। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার যৌন হয়রানির প্রতিবাদ করায় নুসরাতের গায়ে আগুন দেয় অধ্যক্ষের লোকজন। পুড়ে যায় শরীরের ৮০ ভাগ। অবশেষে ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ফেলে নুসরাত। বিকেলে ফেনীর ফুলগাজী সাবের পাইলট হাই স্কুল মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে, দাদির কবরের পাশে। এদিকে নুসরাতের মৃত্যু মানতে পারছে না পুরো দেশ। ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রপত্রিকা আর সচেতন মহলে। অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ চলছে দেশের বিভিন্ন স্থানে। মরে গিয়ে নুসরাত যেন হয়ে গেছে নির্ভীক প্রতিবাদের নাম। আফসানা নীলা, ২১ টেলিভিশন। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফির মৃত্যুর ঘটনা তদন্তে কোনো গাফিলতি হলে আদালত হস্তক্ষেপ করবে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই মন্তব্য করেন। নুসরাতের ঘটনা তদন্তের বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তার আবেদনে হাইকোর্ট মন্তব্য করেন, এই মামলাটি যেন সাগররুনি, কুমিল্লার তনু, চট্টগ্রামের মিতু হত্যাকাণ্ডের মতো হারিয়ে না যায়। নুসরাতের মামলাটি হাইকোর্ট নিবিড় পর্যবেক্ষণ করবে বলেও জানানো হয়। যাদের জন্য মেয়েটির মৃত্যু হলো তাদের তো নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং আশা করি এই ব্যাপারে রাষ্ট্রপক্ষ থেকে সমস্ত রকমভাবে প্রচেষ্টা নেওয়া হবে। এবার অন্যান্য প্রসঙ্গ। ৫৪টি যৌথ নদীর পানি সমস্যা সমাধানে ভারতের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদীকে শাসন না করে স্বাভাবিক ধারণ ক্ষমতা ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন তিনি। নিজেদের কথা চিন্তা না করেই নদী দূষণ রোধে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। সকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবসের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জীবন ধারণের গুরুত্বপূর্ণ উপাদান পানি, আর বিশুদ্ধ পানির আরেক নাম জীবন। কিন্তু বিশ্বায়নের যুগে জলবায়ু পরিবর্তনের কারণে নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে। পৃথিবীতে ৭১ ভাগ পানি থাকলেও সুপেয় পানির পরিমাণ মাত্র ১ ভাগ। জাতিসংঘের তথ্য মতে বর্তমানে ২.১ বিলিয়ন মানুষ নিরাপদ সুপেয় পানি থেকে বঞ্চিত। পানি সংরক্ষণ ও ব্যবহারে গণসচেতনতা সৃষ্টি করতে ২২ মার্চকে বিশ্ব পানি দিবস ঘোষণা করে জাতিসংঘ। বিশ্বের সাথে তাল মিলিয়ে পানি সংরক্ষণ ও শতবর্ষী ডেল্টা প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ব পানি দিবস পালিত হয়। এবারে দিবসটির আলোচনায় প্রধানমন্ত্রী পানির গুরুত্ব তুলে ধরে উৎস ও বহমানতা ধরে রাখতে সরকারের নানা পরিকল্পনার কথা বলেন। যেটা আমাকে সমস্যার সৃষ্টি করে সেটাকে আমি আশীর্বাদে রূপান্তর করব কিভাবে। তো সেই আশীর্বাদে রূপান্তর করবার জন্য সবচেয়ে বেশি দরকার যে আমাদের নদীগুলি নিয়মিত ড্রেজিং করে, খনন করে নদীর গতিপথটাকে সঠিকভাবে রাখা, সেই সাথে সাথে পানি ধারণ ক্ষমতাটা বাড়ানো।
সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে প্রতিবেশীদের সাথে পানির সমস্যা সমাধানে আলোচনা চলছে বলেও জানান তিনি। 30 বছর মেয়াদী গঙ্গা পানি চুক্তি আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে। সেই সাথে আরও 54টা নদী, এগুলি নিয়েও আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমাদের জয়েন্ট রিভার কমিশন অর্থাৎ যৌথ নদী কমিশন সেটা কার্যকর আছে, কারণ এটা জাতির পিতাই করে দিয়ে গেছেন, কাজে সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। নদী দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নদীর পাড়ে গাছ লাগানোর তাগিদ দেন সরকার প্রধান। সাগরে যত জাহাজ যায়, জাহাজের সকল বর্জ্য যেহেতু সাগরে ফেলে, এখন অনেক সাগরে শুধু ওই বর্জ্যই দেখা যায়, আবার আমাদের নদীতেও। তা আমি সকলকে অনুরোধ করব যে নদীতে বর্জ্য ফেলা এটা বন্ধ করতে হবে। পানির অপচয় রোধে সচেতন থাকারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। যেই দেশটা আমাদের নদীগুলো আমাদের রক্ষা করতে হবে। সম্মিলিত পানি ব্যবস্থার মাধ্যমে সুপেয় পানি নিশ্চিত করা সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানিকে রক্ষা করা এবং পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়া। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নববর্ষের সব অনুষ্ঠান শেষ করতে হবে সন্ধ্যা 6টার মধ্যে, ইফটিজিং রোধে বিশেষ ব্যবস্থা। জাতির যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ সেনা প্রধানের। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 বাংলা নববর্ষ 1426 উদযাপনের অনুষ্ঠান সন্ধ্যা 6টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। পহেলা বৈশাখ উদযাপনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি জানান, নববর্ষ উপলক্ষে রমনা সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও হাতিরঝিল ও ধানমন্ডি লেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শাকের আরজুর রিপোর্ট। আর মাত্র দুদিন পরেই বাংলা নববর্ষ। নতুন বছর 1426কে বরণ করতে উৎসবে মেতে উঠবে বাঙালি। এরই প্রেক্ষিতে নববর্ষকে ঘিরে রাজধানীতে নিরাপত্তার প্রস্তুতি নিয়ে ব্রিফ করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং সমন্বিতভাবে আমরা এই নিরাপত্তা বিধান করব। নববর্ষের দিনে রাজধানীর কিছু কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। মূল অনুষ্ঠান স্থল রমনা ও সোহরাওয়ার্দী পার্কে বিকেল 5টার পর প্রবেশ বন্ধ থাকবে। শাহবাগ, কাকরাইল চার্চ ক্রসিং, সরকারি কর্মচারী হসপিটাল, শহীদুল্লাহ হল ক্রসিং, পলাশী এবং নীলক্ষেত, কাটাবন, এই পুরো এলাকাটা আমরা একটা সার্কুলার করব, যেটা আপনারা এখানে লাল চিহ্নিত দেখেছেন। এর মধ্যে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। নিরাপত্তার স্বার্থে ব্যাগ, ছুরি, কাঁচি সহ তরল পদার্থ বহনে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। ভুবুজেলা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছি। ভুবুজেলা ব্যবহার করে কেউ যদি কাউকে উত্ত্যক্ত করে সেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ছোট কোনো ধরনের মুখোশ ব্যবহার করা যাবে না। মোবাইল ব্যবহারে কোনো বিধিনিষেধ নাই। ইফটিজিং রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ারও কথা জানান ডিএমপি কমিশনার। এছাড়াও মূল অনুষ্ঠানস্থল রমনা বটমূল সহ রাজধানীর হাতিরঝিল, ধানমন্ডি লেককে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হবে। ছিনতাই, ইফটিজিং প্রতিরোধে আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে। নববর্ষে রমনা পার্ক সহ গুরুত্বপূর্ণ স্থান সিসি ক্যামেরার আওতায় আনা হবে। মাইক সংযোগ থাকবে। যান চলাচল নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি ডগ স্কোয়াড থাকবে। সোয়াট এবং বোম ডিসপোজাল বাহিনী তারা সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় থাকবে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। মাতৃভূমির অখণ্ডতা রক্ষা সহ জাতির যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সৈয়দপুর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর 6টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে যোগ দেন বাহিনী প্রধান। এ সময় জেনারেল আজিজ বলেন, সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলা এবং দেশের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সেনাবাহিনী। ইতিহাসে আজ প্রথমবারের মতো কোন ইঞ্জিনিয়ার ইউনিট রেজিমেন্টাল কালার অর্জন করলো, যা 9 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন তথা কোর অফ ইঞ্জিনিয়ার্সের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়ের সূচনা করলো। ভবিষ্যতে মাতৃভূমির অখণ্ডতা রক্ষা তথা জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে। সেনাবাহিনীর সকলকে সম্মিলিত প্রচেষ্টায় দেশ মাতৃকা যে কোনো প্রয়োজনে এগিয়ে আসতে হবে।
আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি সংবাদ। নেত্রকোনায় বাড়ছে হাঁস পালন, খরচ কম লাভ বেশি, তাই অনেকেই ঝুঁকছেন হাঁস পালনে। তারা জানান খরচ বাদে বছরে লাভ হয় 3 থেকে 4 লাখ টাকা। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। বিল জুড়ে শুধুই হাঁস। আমতলা গ্রামের সাইদুর রহমান ফসলি জমি কম থাকায় তিনি হাঁস পালন শুরু করেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি। হাঁস ও ডিম বিক্রি করে এখন সংসারে এসেছে সচ্ছলতা। কৃষি জমি কম থাকার কারণে আমি ওই কাজটা বাইছে নিছি। তো ওই কাজটাতে আমার বছরে কমপক্ষে 3-4 লাখ টাকা আয় আসে। তো আমি ওই কাজটা করে মোটামুটি সফল পর্যায়ে আছি। শুধু সাইদুরই নয়, নেত্রকোনার অন্য কৃষকরাও ঝুঁকছেন হাঁস পালনে। তারা জানায় প্রাকৃতিক খাবার খেয়ে বড় হওয়ায় হাঁস লালন পালনে খরচ কম। 8 বছর যাবত হাঁস পাললে আমার লাভ উন্নতি মোটামুটি ভালোই আছে। 600 হাঁস আছে। আমি মনে করি যে প্রতিদিন আমি 500-550 ডিম দিতেছি। কৃষি কাজের ফাঁকে ফাঁকে হাঁস পাললে কোনো ক্ষতি নাই। আগ্রহীদের সহায়তা ও পরামর্শ দেওয়ার কথা বলছে স্থানীয় প্রাণী সম্পদ দপ্তর। আমরা ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে কিভাবে উন্নত জাতের হাঁসের বাচ্চা কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, এই বিষয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই। নেত্রকোনার মতো সারা দেশেও কৃষিকাজের পাশাপাশি হাঁস পালন করা হলে দেশের আমিষের চাহিদা মেটাতে ভূমিকা যেমন রাখবে, একই সাথে আর্থিকভাবে লাভবান হতে পারে অনেকে, বলছেন সংশ্লিষ্টরা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। আবারও ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। লন্ডনের আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। এবারে বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। টানা পতনের পর সূচকের বড় উত্থান হয়েছে দেশের পুঁজিবাজারে, তবে লেনদেনে তীব্র খরা চলছেই। বৃহস্পতিবার ডিএসসিতে লেনদেন হওয়া 344টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 262টির, কমেছে 45টির, আর 37টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 64 পয়েন্ট বেড়ে উঠে আসে 5326 পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল মাত্র 284 কোটি 18 লাখ টাকা। সূচক বেড়েছে সিএসিতেও। সিএসিতে লেনদেন হওয়া 229টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 156টির, কমেছে 47টির, আর 26টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। মোট লেনদেন হয়েছে 11 কোটি 71 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্তিম শয়ানে অকুতভয় নুসরাত, দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার, তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপ করবে আদালত। 54 নদীর পানির হিস্সা আদায়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে, বললেন প্রধানমন্ত্রী। জলাধার সংরক্ষণের নির্দেশ। শেষ হলো লোকসভা নির্বাচনের প্রথম ধাপ। 18 রাজ্যের 91 আসনে ভোট। সহিংসতায় অন্ধ্রপ্রদেশে একজনের মৃত্যু। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।